রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সাংবিধানিক প্রধান। তার মূল দায়িত্ব হলো নিরপেক্ষ থেকে রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করা। কিন্তু আজকে তিনি নিজেই এক গভীর অসাংবিধানিক, অসাম্য এবং অনিয়মের বন্দী হয়ে উঠেছেন। রাষ্ট্রপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার সই করা কোনো পদত্যাগপত্র পাননি। এরপর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্যে নেমে আসে ভয়ঙ্কর এবং দুর্বিষহ সব চাপ। ওই বঙ্গভবনের ওইটুক জায়গার ভেতরে ওখানে তিনি বন্দী হয়ে পড়েন। একটি অনির্বাচিত সরকার যখন ক্ষমতা হারানোর ভয় থাকে, তখন তারা যে কাজটি প্রথম করে তা হলো সাংবিধানিক প্রধানকে ব্যবহার করে নিজেদের কার্যক্রমকে বৈধতা দেয়। তার উপর দিয়ে যাওয়া চাপ, ভয়, ভীতি এবং ব্ল্যাকমেইলিং সম্পর্কে আমরা হয়তো কোনোদিন জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই নরক যন্ত্রণার ভেতর দিয়েই যেতে হচ্ছে বিগত 1 বছর ধরে। এখানে কেবল একজন রাষ্ট্রপতি নন, একটি গোটা রাষ্ট্র ব্যবস্থায় একটি নিয়ন্ত্রিত থিয়েটারের চরিত্র হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে যে প্রশ্নটি বিগত 1 বছর ধরে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তা হলো, তিনি কি একজন মুক্ত ব্যক্তি, নাকি আসলে তিনি কার্যত বন্দী একজন প্রেসিডেন্ট যাকে রাখা হয়েছে কেবল নথি সই করানোর জন্য? এই প্রশ্নটাকে আপনারা কেউ প্রতীকী ভাবলেও এটি আসলে বাস্তবতা, এবং যে বাস্তবতা ক্রমে স্পষ্টতর হচ্ছে তা হলো রাষ্ট্রপতি কার্যত বন্দী। এমন একটি অবস্থান থেকে তাকে দিয়ে শুধু সই করিয়ে নেওয়া হচ্ছে, কখনো কখনো সেই সইটাও নিজে করছেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন অনেকেই। এই বন্দিত্ব কোনো আদালতের রায়প্রাপ্ত শারীরিক কারাবাস নয়, বরং এক ধরনের নীরব, অদৃশ্য অথচ সর্বগ্রাসী রাজনৈতিক বন্দিত্ব, যেখানে রাষ্ট্রপতির অস্তিত্ব আছে ঠিকই, কিন্তু কর্তৃত্ব নেই। মুখ আছে কিন্তু ভাষা নেই, কলম আছে কিন্তু হাত বাঁধা। রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সাংবিধানিক প্রধান। তার মূল দায়িত্ব হলো নিরপেক্ষ থেকে রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করা। কিন্তু আজকে তিনি নিজেই এক গভীর অসাংবিধানিক, অসাম্য এবং অনিয়মের বন্দী হয়ে উঠেছেন। কারণ তিনি কথা বলছেন না, দেখা দিচ্ছেন না, তার দেওয়া বক্তব্যগুলো সন্দেহের চোখে দেখা হচ্ছে। সবশেষে তার স্বাক্ষরের সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে। এসব উপসর্গ কোনো স্বাধীন রাষ্ট্রপ্রধানের চিত্র নয়, বরং একজন বন্দী বা জিম্মি ব্যক্তির লক্ষণ। তাকে জিম্মি কিভাবে করা হয়েছে তার পরিবারবর্গ সহ, সেটা আমরা 2024 সালের 5 জুলাইয়ের পর থেকে জানি। বাংলাদেশে বন্দী রাষ্ট্রপতিদের খবরও আমরা জানি এর আগের। বিচারপতি সায়েমের কথা স্মরণ করে চলুন। বন্দুক সামনে রেখে তাকে দিয়ে কত কিছু করানো হয়েছিল, আমাদের ভুলে গেলে চলবে না। সেনাপ্রধান জিয়াউর রহমানই সেটা করেছিলেন তখন। একটি অনির্বাচিত সরকার যখন ক্ষমতা হারানোর ভয় থাকে, তখন তারা যে কাজটি প্রথম করে তা হলো সাংবিধানিক প্রধানকে ব্যবহার করে নিজেদের কার্যক্রমকে বৈধতা দেয়। বাংলাদেশেও আজ সেটাই ঘটছে। 2024 সালের ভয়ঙ্কর সন্ত্রাসের মুখে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হয়। রাষ্ট্রপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার সই করা কোনো পদত্যাগপত্র পাননি। এরপর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্যে নেমে আসে ভয়ঙ্কর এবং দুর্বিষহ সব চাপ। ওই বঙ্গভবনের ওইটুক জায়গার ভেতরে ওখানে তিনি বন্দী হয়ে পড়েন। ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা এতদিনে হয়তো রাষ্ট্রপতিকে সরিয়েই দিত, কিন্তু সেটা কোনো এক দৈব বলে সম্ভব হয়নি। আজ পর্যন্ত রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে ডক্টর ইউনূস একবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। কোনো বিদেশ সফর কিংবা চুক্তির কথা তাকে জানানো হয়। যদি রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে বন্দী অবস্থায় না থাকতেন, তাহলে অন্তত দেশের এমন একটি সংকটপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে তার অবস্থান আরো বেশি পরিষ্কার হতো, জনগণের সামনে আসতেন, তিনি মিডিয়ার মুখোমুখি হতেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিতেন। সংসদ তো নেই, মানে সংসদ না থাকলেও কোনো আয়োজনে বক্তব্য রাখতেন বা জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতেন, কিন্তু তার কোনোটাই ঘটছে না। বরং তাকে ঘিরে এমন এক নিস্তব্ধতা তৈরি করা হয়েছে যা কার্যত বন্দী গণতন্ত্রের দেশেই ঘটে থাকে। তার উপর দিয়ে যাওয়া চাপ, ভয়, ভীতি এবং ব্ল্যাকমেইলিং সম্পর্কে আমরা হয়তো কোনোদিন জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে
এই নরক যন্ত্রণার ভেতর দিয়েই যেতে হচ্ছে বিগত 1 বছর ধরে। সবচেয়ে গুরুতর প্রশ্ন হলো, রাষ্ট্রপতির স্বাক্ষরের সত্যতা নিয়েও এখন সন্দেহ তৈরি হয়েছে, যেটা আমি আগে বললাম। ফাইলের অনুমোদন, রাষ্ট্রীয় আদেশ, নিয়োগপত্র কিংবা বিবৃতিগুলোতে ব্যবহৃত স্বাক্ষর আদৌ তার নিজের কিনা সেটি নিশ্চিত করার কোনো স্বাধীন প্রক্রিয়া নেই। রাষ্ট্রপতির সঙ্গে কেউ দেখা করতে পারছে না, কোনো সাংবাদিক, নাগরিক প্রতিনিধি, এমনকি বিদেশি দূত বঙ্গভবনে প্রবেশাধিকার পাচ্ছেন না। সুতরাং ইউনূসের এই গোপন ছায়া সরকার যদি তার সই বা তার অনুকরণ করে বা নকল করে কিছু কাগজপত্র প্রসেস করে থাকে, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ প্রশাসন পুরোপুরি এখন যাদের হাতে, তারা রাষ্ট্রকে আইনগত দেখানোর জন্য রাষ্ট্রপতির কাগজে অস্তিত্বকে যথেষ্ট মনে করছেন। কি দরকার, তার সই হলেই তো হয়। এই অবস্থায় রাষ্ট্রপতি যেন ডক্টর ইউনূসের আয়না ঘরের বন্দী। আয়না ঘরে যেরকম বন্দির কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও আসলে আয়না ঘরের বন্দী, যেখানে তিনি আছেন বলে আমরা জানি, কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কি নিচ্ছেন না সে বিষয়ে আমরা কেউই নিশ্চিত নই। তিনি আছেন, কিন্তু তার দেখা কেউ পাচ্ছে না। তার প্রতিটি কর্মকাণ্ড কে বা কারা পরিচালনা করছে তা জানার উপায় নেই। তার নামে বিবৃতি দেওয়া হচ্ছে, তাতে কি লেখা হচ্ছে তিনি আদৌ জানেন কিনা সে সন্দেহ জনমনে ক্রমাগত দানা বাঁধছে। একমাত্র স্পষ্ট ব্যাপার হলো, তাকে সামনে রেখে একটি অদৃশ্য প্রশাসন, যাকে অনেকেই ইউনূসের সরকার আখ্যা দিচ্ছে, তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছে। আন্তর্জাতিক মহলের চোখে বৈধতা অর্জনের জন্যই তাকে একটি মুখপাত্র, বোবা মুখপাত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতির এমন বন্দিত্ব শুধুই ব্যক্তিগত নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর বার্তা। একজন রাষ্ট্রপ্রধান যদি স্বাধীনভাবে তার অবস্থান স্পষ্ট করতে না পারেন, তাহলে রাষ্ট্রের বাকি অংশ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? স্বাধীনভাবে তো কাজ করতে পারছে না, করছে না। তিনি যদি নিজেই জানেন না কোন ফাইলে কি লেখা হচ্ছে, কে তাকে কি আদেশ পাঠিয়েছে, কিংবা কোন ফাইলে তার সই গেছে, তাহলে রাষ্ট্র বলে কিছু অবশিষ্ট আছে কি? আমরা তো দেখতে পাচ্ছি না। এই পরিস্থিতি কেবল রাজনৈতিক বিপর্যয়ের লক্ষণ নয়, এটি একটি গভীর সাংবিধানিক বিপর্যয়, যে বিপর্যয়ই আসলে জুলাই সন্ত্রাসের নিট ফলাফল। এখানে কেবল একজন রাষ্ট্রপতি নন, একটি গোটা রাষ্ট্র ব্যবস্থায় একটি নিয়ন্ত্রিত থিয়েটারের চরিত্র হয়ে গেছে, যেখানে চরিত্ররা আছে, সংলাপ আছে, দৃশ্য আছে, কিন্তু নিয়ন্ত্রণ পেছনের পর্দায় থাকা এক অদৃশ্য পরিচালকের হাতে। সেই পরিচালককে নাম বললে চাকরি থাকবে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যি মুক্ত হতেন, তাহলে তিনি অন্তত এই প্রশ্নগুলোর সম্মুখীন হতেন। তিনি ব্যাখ্যা দিতেন কেন তিনি জনসম্মুখে আসছেন না, কেন তার নাম ব্যবহার করে এত কিছু ঘটছে, তার অবস্থান কি। কিন্তু তিনি চুপ, এবং সম্ভবত সেই চুপ থাকার কারণ তার নিজের ইচ্ছায় নয়, বরং চুপ করিয়ে রাখা হচ্ছে তাকে অস্ত্র দিয়ে, কিংবা তার পরিবারের কাউকে জিম্মি করে, অথবা যেভাবে হোক, যে কোনো ভাবেই হোক। একে যদি স্বৈরতন্ত্র না বলে, একে যদি ফ্যাসিবাদ না বলে, তাহলে কাকে স্বৈরতন্ত্র বা কাকে ফ্যাসিবাদ বলে সে প্রশ্ন তো অনেকদিন ধরেই রাখছি আপনাদের সামনে, তাই না? আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নতুন নয়, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে এটি ভয়ঙ্কর উদ্বেগজনক। কারণ আজ রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবিক অর্থে রাষ্ট্রপতির দ্বারা হচ্ছে না, অথচ তার নামেই হচ্ছে সবকিছু। এটা তো জনগণের সঙ্গে প্রতারণা। সংবিধান নামে আছে, কামে নাই, কিন্তু এই প্রতারণাটা তো না করলেও পারত ডক্টর ইউনূস জনগণের সঙ্গে, তাই না? বুঝতে পারেন যে আপনি প্রতারিত হয়েছেন? আমি বুঝতে পারি, কিন্তু আমি বুঝলে তো লাভ নাই, আপনাকেও বুঝতে হবে। ভালো থাকুন।